শ্রী শ্রী ঠাকুরের বিবাহ নীতি তৃতীয় ভাগ। আজকে যে বিষয়গুলি আলোচনা বা আলোকপাত করব সেগুলো হলো: ১. পাত্র পাত্রী নির্বাচনে অসতর্কতা। ২. বিবাহে সাফল্য লাভের মন্ত্র কে শেখাবেন। ৩. সন্তানের জন্মে নারীর দায়িত্ব। ৪. পাত্রের নিজের মেয়ে দেখার কুফল। ৫. প্রাপ্ত বয়স্কা মেয়ে যদি কাউকে স্বামী বলে ভাবে। ৬. সাবিত্রীর সংকল্প। ৭. নারীর স্বামী নির্বাচন বাক্যদান। ৮. স্বামী নির্বাচন কোর্টশিপ নয়। ৯. গন্ধর্ব বিবাহ। ১০. শকুন্তলার কাহিনী। ১১. মেয়ে বরে বরণ করে এর অর্থ। ১২. গুণহীন পাত্র মানে কি। ১৩. পাত্রী কিভাবে দেখতে হয়। ১৪. উন্নত প্রজাতির জন্য শ্রেষ্ঠ বীজ প্রয়োজন। ১৫. পাত্রপাত্রী নির্বাচনে বৈশিষ্ট্যের স্থান। ১৬. প্রতিলোম নিষিদ্ধ কেন। ১৭. স্থূল ও সূক্ষ্ম প্রতিলোম। ১৮. সূক্ষ্ম প্রতিলোমে বিষক্রিয়া হয় ধীর গতিতে। ১৯. গুরুকন্যা অবিবাজ্যা। ২০. কচ ও দেবযানীর কথা। ২১. যজমান ঋত্বিকের বিয়ে নিষিদ্ধ। বিবাহ ঠিকমতো ঘটাতে গেলে পাত্রপাত্রীর নির্বাচনটাই হলো গোড়ার সমস্যা। আজকাল বাড়িতে বিয়ের উপযুক্ত ছেলে বা মেয়ে থাকলে অন্য যে ঘরে বিয়ের যোগ্য ছেলে বা মেয়ে আছে সেখানে প্রস্তাব পাঠানো হয়। তারপর ছেলে ও মেয়ে দেখা হয়, কথাবার্তা চলতে থাকে, দেনা পাওনা ঠিক হয়। পরে একদিন শুভদিন স্থির হয়ে বিয়ে হয়ে যায়। সাধারণভাবে এই রকমটাই ইদানিং সর্বত্র অনুষ্ঠিত হয়ে থাকে। একটু বেশি চিন্তাশীল যারা, তারা বিচার করে দেখেন দুটি বংশের কুল সংস্কৃতি ও পূর্বপুরুষদের জীবনযাত্রার ধারা মর্যাদা কুশল সুসমঞ্জস ও সমন্বয়ী কিনা, সেজন্য তারা কুলভঞ্জীয় হিসাব করে দেখেন। কিন্তু সব রকমের মানুষেরই চাহিদা থাকে বিবাহিত জীবনে যেন শান্তি আসে, আনন্দ আসে। এজন্য প্রত্যেকে যে যার বুঝ মতন দেখাশোনা ও খোঁজ খবর করেন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, তারা কেউ তত্ত্বদর্শী মহাপুরুষ নই। তাই আমাদের বিচারে নানা রকম অসম্পূর্ণতা ও খাঁটি থেকেই যেতে পারে। সব দিক যথাযোগ্যভাবে দেখে শুনে যতখানি সাবধানতা অবলম্বন করা দরকার তা করতে পারি না। সেই কারণে ঠিক মনোমতো ফলটিও লাভ করা যায় না। এ সম্পর্কে পাশ্চাত্য মনীষী ডক্টর হার্সফিল্ডের উক্তিটি বিশেষ প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, প্রায় লোকই ব্যবসার অংশীদার পছন্দ করতে গিয়ে যতটা হিসাব করে, জীবনের সহধর্মিণীকে পছন্দ করবার সময় তার চেয়ে ঢের কম বিচার করে। মানুষ পাচক বা একখানা গাড়ি বা গরু কেনায় যতটা হিসেব করে, তার চেয়ে ঢের কম হিসাব করে স্বামী বা স্ত্রী মনোনীত করবার সময়। তাই তো আশ্রয় করতে হয় প্রজ্ঞাবান বিবেকী পুরুষকে। তার জ্ঞানের আলোকে পথ দেখে দেখে চলতে হয়।
যেমন অঙ্ক শিখতে গেলে অঙ্কের মাস্টারমশাইয়ের কাছে যেতে হয়, তেমনি বিবাহিত জীবনেও আনন্দ ঊর্ধ্বদনা লাভ করার মন্ত্র শিখতে হয় ওই বিষয়ের শিক্ষকের কাছ থেকে। এই শিক্ষক বৈশিষ্ট্যপালী আপুরয়মান দ্রষ্টা পুরুষ, ব্যষ্টি ও সমষ্টিগতভাবে জীবনের সর্বাঙ্গীন সাফল্য লাভের তুক তাদের অধিগত। এই পথে চলার যে ছক তারা এঁকে দিয়েছেন, তাদের অনুশাসনের ভেতর দিয়ে তা ধরে এগোনোই বুদ্ধিমানের কাজ। সেই ছকগুলির কিছু অংশ আমরা পূর্বেই আলোচনা করেছি, বর্তমানেও তারই ফুল ফলাদিক্রমে বিস্তার। স্বামীর তথা তার পূর্বপুরুষের সংস্কার ও গুণাবলী স্ত্রী তার গর্ভে ধারণ ও পোষণ করে সন্তান রূপে দুনিয়াতে মূর্ত করে তোলে। স্বামীর রেতধারার ধারক, রক্ষক, পালক ও প্রবর্ধক ওই স্ত্রী, তাই তার দায়িত্ব অত্যন্ত বেশি। তার সন্তান ধারণের আধার ও যোগ্যতা কখনো যেন কোনোভাবে কলুষিত, বিক্ষত বা দুর্বল না হয়, সেদিকে সমাজবিজ্ঞানী নৃতাত্ত্বিক দিকের ছিল অতি সজাগ দৃষ্টি। তাঁরা জানতেন প্রতিটি বংশধারাই জগতে একটি বিশেষ একক। কোনো একটি বংশ যদি ক্ষতিগ্রস্ত, বিকৃত বা অবলুপ্ত হয়, তাহলে তার দ্বারা যে উপকার পাওয়া যেত সমাজ তা থেকে বঞ্চিত হবে। তাই প্রতিটি বংশানুক্রমিকতাই তার বৈশিষ্ট্য সহ যাতে আরও সম্বর্ধিত হতে পারে, তার জন্য ভ্রূণ দেহের ধারক ওই নারী জাতিকে তারা সুরক্ষিত করার ব্যবস্থা করেছিলেন নানা দিক দিয়ে। এ যুগের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক বারট্রান্ড রাসেলও বলেন, নারীগণ জাতির অভিভাবক স্বরূপ। ছেলের বিয়ের সময় মেয়ে দেখা হয়, মেয়ে দেখতে যান অভিভাবকগণ। অনেক সময় পাত্র নিজেই মেয়ে দেখে শুনে নিজের জীবন সঙ্গিনী নির্বাচন করে। এই শেষোক্ত প্রথার একটা অলক্ষ্য অথচ অমোঘ কুফল আছে। মেয়েদের ধর্ম মাটির মতো, বীজ বপন করলে মাটি তার নিজের রসে, আলো বাতাসের সহায়তায় সে বীজ অঙ্কুরিত করে। পরে সেই অঙ্কুর একদিন পরিণত হয় প্রকাণ্ড গাছে। নারীও তেমনি অন্তরের রসে সিক্ত হয়ে স্বামীর রেত শরীর পুষ্ট ও প্রবর্ধিত করে তোলে। তার প্রকৃতি তাই সহজনম্য, স্বভাব কোমল। পাত্র স্বয়ং যদি মেয়ের সান্নিধ্যে যায়, তার সাথে কথাবার্তা বলে, তাহলে তার উপর ওই মেয়ের একটা আকর্ষণ গজিয়ে ওঠা সম্ভব। যদি তা ওঠে এবং পরে যদি ওই পাত্রের সাথে তার বিয়ে না হয়, তখন অন্য ছেলের সাথে বিয়ে হলেও মেয়েটির মাথায় ওই পূর্ব পাত্রের ছাপ থাকে। তার ফলে সুসন্তান আসার পথে অসুবিধা ঘটে। মেয়েদের মাথায় যেমন ধরনের ছাপ থাকে, সন্তানের প্রকৃতিও সেইভাবে গঠিত হয়ে মূর্তি লাভ করে। যেসব মেয়ে স্বামী চিন্তায় ভরপুর, তাঁরই স্বার্থ প্রতিষ্ঠা করার ধান্দায় নিত্য সন্ধিৎসা প্রবণ, তাঁর সেবা, সাহায্য ও সহযোগিতাই যাদের একমাত্র সাধনা, তারা উচ্চশিক্ষিত হোক বা না হোক, রূপবতী হোক বা না হোক, সুসন্তানের জন্ম দিতে সক্ষম। কারণ ওই এক স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের চিন্তায় তার মস্তিষ্ক কোষ ভারাক্রান্ত থাকে না। সেই জন্য শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, বিবাহযোগ্য মেয়েদিগকে বারবার পাত্র নিজে এসে দেখার
প্রথাটি ভালো না। আবার মেয়েদেরও সাবধান করে দিয়ে বলেছেন তিনি, বিয়ের আগে মেয়েদের কাউকে স্বামী বলে ভাবতে নেই। একবার ওই রকম ভাবনা এলে পরে অন্য কারোর সাথে বিয়ে হলে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা সুখী হতে পারে না। আবার পূর্বের পুরুষটির চিন্তা মেয়েরা সাধারণত লোকনিন্দার ভয়ে অবদমিত করতে বাধ্য হয়। এর ফলে অসুস্থতা শরীরেও আসতে পারে, মনেও আসতে পারে নানা রকম মানসিক বিকৃতি, আর তা বড় রকমের ফুটে ওঠে সন্তানের মধ্য দিয়ে। এই বিরাট কাণ্ডটি সাধারণত স্থূলভাবে ধরা যায় না, কিন্তু স্থূল জগৎই তো বিশ্বের একমাত্র নিয়ন্তা নয়। এর পেছনে আছে সূক্ষ্ম জগৎ, তারও পিছনে রয়ে গেছে কারণ জগৎ। কোন জগতে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কখন কি ধরনের পরিবর্তন ঘটে যায় তা এই চর্মচক্ষে এবং স্থূল বোধের বিবেচনায় সবসময় ধরা নাও পড়তে পারে, কিন্তু ক্রিয়া মাত্রেরই প্রতিক্রিয়া আছে। এখানে মনে রাখতে হবে, প্রাপ্তবয়স্কা কোনো কুমারী মেয়ে যদি কখনো কোনো পুরুষকে মনে মনেও স্বামী বলে ভাবে, আর সেটা যদি ন্যায্য হয়, বিধি বহির্ভূত না হয়, প্রজনন বিজ্ঞানকে ব্যাহত না করে, তাহলে ওই মেয়ের সেই পুরুষের সাথেই বিয়ে হওয়া সমীচীন। তা না হলে সেখানে মেয়েদের দ্বিচারিণী হওয়ার দোষ স্পর্শ করে। একবার এক পুরুষের প্রতি আসক্তি মেয়েদের সহজ নম্য প্রকৃতিতে ভিজে মাটির উপর ছাপ দেবার মতো ছাপ ফেলে দেয়। তখন অন্য পুরুষের সাথে বিবাহিত হয়ে তার সন্তান গর্ভে ধারণ করলেও ওই সন্তানের চরিত্র ও প্রকৃতিতে সেই পূর্বের পুরুষটির ছাপ কিছু না কিছু রয়েই যায়, তা একেবারেই অবগত হয় না। এর ফলে পিতার বংশের যে ঐতিহ্য, কৃষ্টি ও বৈশিষ্ট্য তা ওই সন্তানের মধ্যে পূর্ণ ঔজ্জ্বল্যে প্রকট হয়ে উঠতে পারে না। তাই সাবিত্রী সত্যবানকে পতিত্বে বরণ করার সংকল্প করলে যখন জানা গেল সত্যবান স্বল্পায়ু, তখন তার শুভাকাঙ্ক্ষী সকলেই তাকে ওই সংকল্প থেকে বিরত হতে অনুরোধ করলেন। কিন্তু সাবিত্রী দৃপ্ত তেজে তার যে উত্তর দিলেন তা চিরস্মরণীয়। তিনি বললেন, দীর্ঘায়ু রথবাল পায়ু সগুণ নির্গুণ হপি বা সকৃদ বৃত ময়া ভর্তান দ্বিতীয়ং বৃণমহম। মহাভারতের বনপর্ব 248 অধ্যায়। কি বলছেন না, প্রতি দীর্ঘায়ু হন অথবা অল্পায়ু হন, গুণযুক্ত বা গুণহীনই হন, আমি তাকে একবার বরণ করেছি, দ্বিতীয়বার কোনো প্রতিবরণ করব না। অবশ্য মেয়ের অভিভাবকদের মধ্যে যদি কেউ মেয়ের বিয়ের জন্য পাত্র ঠিক করে, এমনকি সেখানে বাগদানও করে থাকে, আর সেটা যদি মেয়ের অভিপ্রেত না হয়, তাহলে সেখানে বিয়ে না হলেও ওই মেয়ে কোনো ক্রমেই দোষদুষ্ট হয় না। অভিভাবক মহল থেকে পাত্র নির্বাচন আর সুশিক্ষিতা রজস্বলা কুমারীর পক্ষ থেকে বৈধভাবে কুলে শিলে বর্ণে বয়সে সর্বতোভাবে শ্রেষ্ঠ কোনো পুরুষের প্রতি সশ্রদ্ধ আনতি জ্ঞাপনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এ ব্যাপারে শ্রী ঠাকুরের বক্তব্য অতি বাস্তব ও প্রগতিধর্মী। তিনি বললেন, বাক্যদান মানে বুঝিতে হইবে মেয়ের নিজের বাক্যদান, অর্থাৎ সে যাহাকে পূর্বে স্বামীরূপে কল্পনা করিয়াছে তাহার নিকটে তাহার নিজেকে গ্রহণ করিবার আবেদন। যদি সে নিজে কাহাকেও স্বামীরূপে কল্পনা করিয়া থাকে বা মনে মনে গ্রহণ না করিয়া থাকে, অথচ অন্যে তাহার সম্বন্ধে বাক্যদান করে, তাহলে সে কোনো ক্রমেই দূষিত হইতে পারে না। আর মেয়ে যদি কাহাকেও স্বামীরূপে কল্পনা করিয়া থাকে,
কাহাকেও বাক্যদান করিয়া থাকে, এমন স্থলে অভিভাবক যদি জিত করিয়া অন্য স্থানে তাহাকে সমর্পণ করে, অবশ্য সেই বাক্যদান বিধিমত হওয়া সত্ত্বেও অভিভাবকের মহাপাতক, তার কোনো সন্দেহ নেই। সাবিত্রীর উপাখ্যান এবং কোন পুরুষের শ্রেষ্ঠত্ব ও মহত্বে মুগ্ধ হয়ে মেয়েদের তাকে স্বামীরূপে নির্বাচন করার কথায় মনে হতে পারে। এ তো আধুনিক যুগের কোর্টশিপের ব্যাপার না, তা নয়। কোর্টশিপ বা রেজিস্ট্রি ম্যারেজ মঙ্গলবাহী হবেই এমন কোনো নিশ্চয়তা নেই। হয়তো পুরুষের কোনো বিশেষ চটকদার গুণ দেখে মেয়ে মুগ্ধ হলো, অথবা মেয়ের কোনো উপরসার চাকচিক্য দেখে পুরুষ ভুলল। তারপর তারা তথাকথিত প্রেমের ফাঁসে বাঁধা পড়ে কোর্ট যেয়ে বিবাহ সেরে এলো। কিন্তু সবটা তলিয়ে দেখা হলো না, অর্থাৎ নারী ওই পুরুষের সবগুলি গুণ পছন্দ করেও ভালোবেসে সার্থক, তৃপ্ত ও পুষ্টবোধ করবে কিনা, আবার পুরুষও ওই নারীতে তৃপ্ত, দীপ্ত ও প্রেরণাপুষ্ট হয়ে ঊর্ধ্বতনার পথে এগিয়ে যেতে পারবে কিনা, এদিকে ভালোভাবে নজর দেওয়া হলো না। ফলে কিছুদিন যেতে না যেতেই যখন নারী পুরুষের চোখের মোহের আবরণটা কেটে যায়, নিরন্তর নিকট সান্নিধ্যে বসবাসের ফলে যখন পরস্পরের দোষ গুণগুলি ধরা পড়ে, উভয়ের কঠিন বাস্তবের মুখোমুখি হয়, ওই পূর্ব প্রণয় তখন প্রলয় নিয়ে আসে। তখন স্বামী স্ত্রী একজন অপরজন থেকে আলাদা থাকার জন্য অস্থির হয়ে ওঠে। এই জাতীয় গোপন বিবাহ বা রেজিস্ট্রি ম্যারেজ যেন অনেকটা সেই প্রাচীন যুগের গন্ধর্ব বিবাহের মতো। বর ও কন্যার পারস্পরিক ইচ্ছাক্রমে যে সংযোগ হয়ে থাকে তাকে গন্ধর্ব বিবাহ বলে। এটা কামমূলক এবং মৈথুন ইচ্ছাতেই সমঘটিত হয়। দ্রষ্টব্য মনুসংহিতা। এই বিবাহের অনুষ্ঠানে অভিভাবক, শুভাকাঙ্ক্ষী বা অন্যান্য বন্ধু বান্ধবদের কোনো কর্তৃত্ব থাকে না। এখানে বর কনে নিজেরাই নিজেদের ভবিষ্যৎ রচনা করে। এর ফল কশ্চিৎ ভালো হয়, কারণ গন্ধর্ব বিবাহের প্রেরণার উৎসই হলো কামনা ও মৈথুনের ছা। মহাকবি কালিদাস বিরচিত অভিজ্ঞান শকুন্তলা নাটকে আমরা দেখতে পাচ্ছি রাজা দুষ্মন্ত ও শকুন্তলার গান্ধর্ব বিবাহই হয়েছিল। মহর্ষি কর্ণ পরে আশ্রম ফিরে এসে যখন সে কথা জানতে পারলেন, তিনি বললেন, ভাগ্যক্রমে এই বিবাহটি সমীচীন হয়েছে। কবি কালিদাস বড় সুন্দর উপমা দ্বারা তাত কর্ণের মুখ দিয়ে ওই উচ্চারণ করালেন। যজমান অগ্নিতে আহুতি দিচ্ছে, কিন্তু অগ্নি থেকে উত্থিত ধূম্র জালে যজমানের চক্ষু সমাচ্ছন্ন। আহুতি দানের সময় সে ভালো করে দেখতে পাচ্ছে না ঠিক জায়গা মতো আহুতি পড়ছে কিনা। আহুতি প্রদানের পরেই দেখা গেল না, যথাস্থানেই অর্থাৎ অগ্নির ভেতরেই আহুতি পড়েছে। গন্ধর্ব বিবাহে কামনার তীব্র মোহ থাকার জন্যই পাত্র পাত্রীর দৃষ্টি থাকে ধূমাচ্ছন্ন। ভাগ্যবশে যদি ভালো হয় তো ভালো, নতুবা কামনার বীজ থেকে যে মহীরুহের সৃষ্টি হয় তার পত্র, পুষ্প, ফল, শাখা সবই হয়ে ওঠে কামনা বিড়ম্বিত। আর কামনারূপে প্রবৃত্তির যেখানে আধিপত্য, শুভ সাত্ত্বত পন্থা সেখানে লাঞ্ছিত ও অবহেলিতই হয়ে থাকে। শকুন্তলা গান্ধর্ব মতে দুষ্মন্তের কাছে আত্মদান করেছেন। নীতি অনুযায়ী এদের পরস্পরের মধ্যে বিবাহিত হতে কোনো বাধা নেই, কিন্তু তা যে গোপনে গান্ধর্ব মতে করার ঠিক হয়নি তা ক্রান্তদর্শী কবি কালিদাস চমৎকার করে এঁকে দিয়েছেন
তার নাটকের পরবর্তী অঙ্কগুলিতে। মালিনী নদীর তীরে মহর্ষি কর্ণের আশ্রম প্রান্তে নিভৃতে অনুষ্ঠিত হলো বলেই এই বিবাহ দুর্বাসার অভিশাপে হলো অভিশপ্ত। তারপর রাজসভায় লোক সমক্ষে স্বামী কর্তৃক স্ত্রীর প্রত্যাখ্যানে হলো বিলম্বিত। সর্বশেষে মহর্ষি কশ্যপের আশ্রমে শকুন্তলার একনিষ্ঠ তপশ্চর্যা ও প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে তা হয়ে উঠল পরিশুদ্ধ। পরপর এই অধ্যায়গুলি অতিক্রম করার ভেতর দিয়ে কালিদাস অপূর্ব মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও বিজ্ঞতা সহকারে দেখিয়ে দিলেন যে পারস্পরিক মিলন যথাযোগ্য হলেও গান্ধর্ব পরিণয় একেবারে সরাসরি আশিস মণ্ডিত হয়ে উঠতে পারে না। তা দৈব আশিস সমৃদ্ধ হওয়ার জন্য চাই বিহিত তপস্যা, স্বার্থত্যাগ এবং শ্রেয়ার্থে ক্লেশ বরণ। এগুলি বাদ দিয়ে প্রবৃত্তির মাদকতায় যে প্রাপ্তি তার অতি সত্তার দরদ থাকে না, ফলে তা কল্যাণকেও বহন করে না। মেয়ে বরে বরণ করে, সেই বিয়েতে সমাজ গড়ে। শ্রী ঠাকুরের এই বাণীটি দেখে অনেকে মনে করতে পারেন, তাহলে শ্রী ঠাকুর তো প্রকারান্তরে গান্ধর্ব মত সমর্থন করেন। উত্তর হচ্ছে, এই বাণীটির অর্থ তা নয়। কোনো পুরুষের ব্যক্তিত্ব, চরিত্র, ব্যবহার, কর্মদক্ষতা, স্থৈর্য, নিপুণতা ইত্যাদি দেখে কোনো মেয়ে মুগ্ধ হতে পারে, কিন্তু সেই মুগ্ধতা কখনো বৈধতা অতিক্রম করে যাবে না এবং তার জন্য কোনো গোপন মিলনও অনুষ্ঠিত হবে না। উপযুক্ত সৎ পুরুষের প্রতি মেয়ের শ্রদ্ধা, শুভাকাঙ্ক্ষী অভিভাবকগণ খোলা ও উদার মন নিয়ে বিবেচনা করবেন। সব দিক দিয়ে সমীচীন বুঝলে সেখানে বিয়ের ব্যবস্থা করবেন। মোহ মুক্ত দৃষ্টি নিয়ে সবটা বিচার করে বিয়েতে অগ্রসর হলে পস্তানোর সম্ভাবনা কমই থাকে। মানুষকে যারা ভালোবাসেন, জনগণের কল্যাণই যাদের সাধনা, জাতিকে সর্বতভাবে সমুন্নত করে তোলাই যাদের ব্রত, তারা কখনোই যেমন তেমন করে ছেলে মেয়েদের বিয়ে দেবার কথা ভাবতে পারেননি। তাই তারা বলেছেন, মেয়ে আমৃত্যু পিতৃগৃহে থাকে সেও ভালো, কিন্তু ন চৈবিনাং প্রযচ্ছেতু গুণহীনায় কহির্চিত মনুসংহিতায়। কখনো তাকে গুণহীন পাত্রে দান করবে না। ওই গুণহীন বলতে বুঝতে হবে বহুগুণ থেকেই হীন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র গুণহীনায় শব্দের অর্থ বললেন কুলহীনায়, তার মানে কুল বৈশিষ্ট্য থেকে যারা বিচ্যুত, কুল মর্যাদা সম্পর্কে যাদের কোনো বোধ বা চেতনা নেই, কুল কৃষ্টিকে যারা অগ্রাহ্য করে ভিন্ন জাতীয় পথ অবলম্বন করে চলে, এদের হাতে কখনোই কন্যা সম্প্রদান করা উচিত নয়। কারণ বিবাহের উদ্দেশ্য হল উন্নততর সন্তান লাভের মধ্য দিয়ে বংশধারা ও কুল বৈশিষ্ট্যকে সমৃদ্ধ করে তোলা। আরেকটা দেশের প্রতিটি পরিবার যদি এইভাবে সমুন্নত হয়, তখন গোটা দেশটাই সমুন্নত হয়ে উঠতে দেরি হয় না। এই মূল ও প্রধান উদ্দেশ্যকে যারা বিধ্বস্ত ও বিপর্যস্ত করে, তারা দেশ ও জাতির সাথেই শত্রুতা করে। তাই বিবাহের পাত্র হিসাবে তারা কখনোই সৎ ও যোগ্য নয়। এরকম গুণহীন পাত্রের হাতে কন্যা সম্প্রদান সম্বন্ধে শ্রী ঠাকুরেরও একদিন বিরক্তি সঙ্গে বলেছিলেন, মেয়ে তো আর জলে ফেলে দেওয়ার জিনিস না, বিয়ে না হয় না হলো, ঘরেই থাকলো, তাই বলে যেখানে সেখানে তাকে দেওয়া উচিত না। বরং শাস্ত্রে বিশেষ করে বলা আছে যে উৎকৃষ্ট অভিরূপ সদৃশ বর পাওয়া গেলে তার হাতে
অপ্রাপ্তবয়স্কা কন্যাকেও সম্প্রদান করা যায়। ভালো বংশের ছেলে পাওয়া গেলে অন্যান্য বিচার্য বিষয় যদি মিল থাকে, মেয়ের বিয়ে দিতে একটুও দেরি করা উচিত নয়, কারণ জাতি গঠনের মূল সূত্রই হলো ওই বিবাহ। আবার মেয়ে নির্বাচন করার সময়ও বেশ কিছু দেখার আছে। পাত্রপক্ষ মেয়ে দেখতে এসেছেন, মেয়েটি সেজে গুজে লক্ষ্মীর মতো এসে বসল, ছোট্ট দু একটি কথা বলল, হয়তো একখানা গান গাইল, এতেই সব বিচার হয়ে যায় না। মেয়েটি শ্বশুর বাড়িতে যে সেবাপ্রাণা লক্ষ্মী বউ হতে পারবে কিনা তা বিচারের জন্য শ্রী ঠাকুর বলেছেন, দেখতে হয় মেয়ে কাজে কতখানি তৎপর, বিবেকী চলন সমন্বিতা, গুরুজনের বাধ্য, সেবা দিতে আগ্রহী বা পিতৃভক্ত কিনা। যখন চোখ নড়ে তখন তার মধ্যে ঠান্ডা ভাব আছে কিনা। এইগুলি দ্বারা মেয়ের অন্তঃপ্রকৃতির গভীরতা, স্থৈর্য ও বিশেষত্ব পরিমাপ করা যায়, যা তাকে উত্তর জীবনে সাফল্য সিক্ত করে তুলবে। আর এই বৈশিষ্ট্যগুলির উপর নজর রেখে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে তাতে ভুল কমই থাকবে। মনে রাখতে হবে, বিয়ের সময় মেয়ে নিতে হবে সমান অথবা একটু নিচু ঘর থেকে, উঁচু ঘর থেকে কখনো নয়। প্রজনন বিজ্ঞান বলে যে উৎকর্ষ সবসময় থাকবে বীজের, আর মায়ের দিকটা হবে ঈষৎ নিচু, তবেই উন্নত ধরনের প্রজাতি সৃষ্টি করা সম্ভব হবে। পুনরায় বলছি, মনে রাখতে হবে বিয়ের সময় মেয়ে নিতে হবে সমান অথবা একটু নিচু ঘর থেকে, উঁচু ঘর থেকে কখনো নয়। প্রজনন বিজ্ঞান বলে যে উৎকর্ষ সবসময় থাকবে বীজের, আর মায়ের দিকটা হবে ঈষৎ নিচু, তবেই উন্নত ধরনের প্রজাতি সৃষ্টি করা সম্ভব হবে। আমরা দেখতে পাই গরু, ঘোড়া, কুকুর প্রভৃতি যারা বিজ্ঞানসম্মতভাবে পালন করেন এবং তাদের বংশধারা ক্রম উন্নত করতে চান, তারা এই দিকটাতে বিশেষ লক্ষ্য রাখেন। তারা ওই গরু, ঘোড়া ইত্যাদির বংশাবলীর পরিচয় পর্যন্ত রাখেন। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, গরু, ঘোড়া, কুকুর প্রভৃতি ইতর প্রাণীর বংশক্রম উন্নত করার জন্য আমরা যে সাবধানতা অবলম্বন করে থাকি, মানুষের বেলায় তা নিদারুণভাবে অবহেলিত হয়। সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব বলে আমরা দাবি করি আর আমাদের সভ্যতার গৌরব করি, কিন্তু এই জীবত্বকে উদ্বর্ধিত করে তোলার ব্যাপারে আমরা ইতর প্রাণীর থেকে নিকৃষ্ট আচরণ করে থাকি। সাবধান হই তাদের বেলায়, কিন্তু নিজেদের বেলায় চরম অসাবধান। আমাদের বংশাবলীর পরিচয় জানা দূরে থাকুক, অনেকে হয়তো পিতামহের উপরে পূর্বপুরুষদের নামই বলতে পারবো না। এখনো প্রাচ্যে বা পাশ্চাত্যে যেসব বংশে ঐতিহ্য, কুলাচার, বৈশিষ্ট্য ইত্যাদি ঠিক আছে, যারা বিবাহের বেলায় কোনো ব্যতিক্রম বা অবৈধ অনাচারকে প্রশ্রয় দেয় না, সেই বংশে এখনো ঘটছে প্রাজ্ঞ, বোধবান, কর্মদক্ষ, সৎ মানুষের আবির্ভাব। দুষ্ট কালিমা সংকুল এই সংসারে তারাই যেন সুদিনের বার্তাবহ। তাদের চিন্তা প্রাচীন ঋষিদের বিজ্ঞানধর্মী চিন্তার সাথে তুল্যমান। বিবাহগত যে অধঃপতন চারিদিকে ঘটছে তা পর্যবেক্ষণ করে ব্রিটিশ দার্শনিক বারট্রান্ড রাসেল তার পরলোক গমনের কিছুদিন পূর্বে ঘোষণা করেছিলেন, ইংল্যান্ডে যে হারে স্বেচ্ছা বিবাহ বেড়ে চলেছে তাতে আর কয়েক দশকের মধ্যে ইংল্যান্ডের স্কলারশিপ দেওয়ার মতো কোনো ছাত্র পাওয়া যাবে না। তাই প্রজনন বিষয়ে যাতে বৃহৎকর্ষ সর্বদা সুরক্ষিত হয় সেদিকে দৃষ্টি রাখা সমাজ সংস্কারক ও দেশনেতাদের একান্ত কর্তব্য।
কারণ উন্নত প্রজাতির ভেতর দিয়েই তারা পাবেন উন্নত সমাজ, উন্নত দেশ। এখানে বীজোৎকর্ষ নির্ণয়ের ক্ষেত্রে ছোট জাত উঁচু জাতি বলে কোনো কথা নেই। কৃষ্টি, ঐতিহ্য ও গুণবৈশিষ্ট্য যার যেমন, তদনুপাতিক সে যার সাথে খাপ খায়, খাপ খেয়ে উন্নত ফল প্রসব করতে পারে, তার সঙ্গেই তার মিলন বিধেয়। সৃষ্টির প্রত্যেকটি এককই তার নিজস্ব বৈশিষ্ট্যে সমাসীন, একটির মতো আর একটি নয় এবং হতেও পারে না। তেঁতুল গাছে তেঁতুলি ফলে, ল্যাংড়া আম ফলে না। নিম পাতা বা শিউলি পাতা দুটিই তেতো, কিন্তু দুটির গুণবৈশিষ্ট্য আলাদা। নুন আর চিনি দেখতে একই রকম, কিন্তু একটির দ্বারা অপরটির কাজ হয় না। ডাল বা তরকারিতে যদি নুনের বদলে চিনি দিয়ে রান্না করা যায়, তা কি খুব সুস্বাদু হবে? সমগ্র প্রকৃতিতে এই ব্যবস্থা। প্রতিটি পদার্থই তার স্ববৈশিষ্ট্য দেদীপ্যমান। এখন কে বলবে চিনি বড় না নুন বড়? বরং বলা যায় যার যার স্থানে সে বড়। তরকারিতে নুনের প্রয়োজন সর্বসম্মতভাবে স্বীকৃত, চিনির নয়। যদি ঝগড়া হয় পা বড় না মাথা বড়, সেখানে কথা হলো মাথাবিহীন শরীর নিরর্থক, আবার পা বিহীন শরীর অচল। অতএব যে যার স্থানে বড়, নিজের জায়গাতেই সবার শ্রেষ্ঠত্ব এবং সক্রিয়তা। ভিন্ন পরিবেশে তারা বেমানান বা অচল। বিয়ের ব্যাপারেও ঠিক তেমনি। যে গুণ বৈশিষ্ট্য সম্পন্ন রেতর দ্বারা, যে গুণ বৈশিষ্ট্য সম্পন্ন রেজ বা রজ এর সাথে মিশলে ঠিক ঠিক মিল খায় ও উন্নত সন্তান সৃষ্টি করতে পারে, সেখানে ওই জাতীয় রেতকেই শ্রেষ্ঠ বলে স্বীকার করা হয়েছে। এর মধ্যে কোনো ঘৃণা বা হীনমন্যতার স্থান নেই। প্রজনন বিজ্ঞানের এই সূত্র বহু পরীক্ষা নিরীক্ষার পর স্থির হয়েছে। কামনার মোহে অন্ধ হয়ে যদি আমরা এই সূত্র না মানি এবং যেমন খুশি বিয়ে থাওয়া চালাতে থাকি, তখন যেসব সন্তানের আবির্ভাব হবে তারা জাতীয় জীবনে সুস্বাদু হয়ে উঠবে না, বরং নিয়ে আসবে কিছু বিকৃতি অথবা কিছু বিক্ষোভ অথবা কিছু অসম্পূর্ণতা, যা আমরা কখনো চাই না। পাত্রী যদি পাত্রের সমান ঘরের হয়, সেই বিবাহকে বলা হয় সদৃশ্য বিবাহ। মেয়ে নিচু ঘরে হলে তাকে বলা হয় অনুলোম বিবাহ, আর মেয়ে উৎকৃষ্ট ঘরের ও ছেলে নিকৃষ্ট ঘরের এমনতর যে বিবাহ, তার নাম প্রতিলোম বিবাহ। এই প্রতিলোম বিবাহ সর্বথা পরিত্যাজ্য, এতে বীজ প্রাধান্য পায় না। এই বিবাহে ভূমি অর্থাৎ জননী হয় উর্বরা ও শক্তিশালী, কিন্তু বীজ তার থেকে কম শক্তি বহন করে। এমনতর অবস্থায় বীজের পরিপোষণ সমপর্যায়ের হয় না। পরিপোষণ শক্তি অতি তেজ সম্পন্ন, কিন্তু বীজের পক্ষে সেই পরিপোষণ মানানসই না। ফলে বীজের স্বাভাবিক উদ্গমের পথে সৃষ্টি হয় প্রচণ্ড বাধা। উভয়ত সাম্য না থাকার জন্য বীজ এক অসাম্য বিক্ষুব্ধ পরিস্থিতির ভেতর দিয়ে উদ্গত হয়। তাতে যে সন্তান সৃষ্টি হয় তার গোটা জীবন ভোরই চলতে থাকে ওই সাম্যহারা সঙ্গতিহীন বিপর্যয়ী চলন। এইভাবে এক একটি বংশে নেমে আসে ও অকল্যাণকর বিকৃত জৌলুস। বংশের কৃষ্টি, ঐতিহ্য, বৈশিষ্ট্য সব ধুলায় লুটিয়ে পড়ে। পূর্বপুরুষের তেজস্বী নির্ভীক গনগনে চলন হয়ে পড়ে নিস্তেজ, অস্থিরমতি ও মিনমিনে। এইভাবেই বংশের মাথা উঁচু করে থাকা মহিমাময় গাছটি ভেঙে পড়ে যায়, বংশ পতিত হয়। সেই জন্য ঋষিগণ প্রতিলোমকে লৌহ হস্তে নিরোধ করতে বলেছেন এটা আর্যদের নিকট চিরকালই বিশেষভাবে নিন্দিত।
বিষ্ণু সংহিতায় আছে। প্রজনন বিজ্ঞানে যে তারা কতখানি অভিজ্ঞ ছিলেন এইসব উক্তি তার প্রমাণ। বর্তমান বিজ্ঞানের আধুনিকতম সূত্র উদ্ভাসিত হয়েছিল ত্রিকালদর্শী ঋষির বোধ দর্শনে। আজ আমরা ঘোড়া গরুর প্রজননের ব্যাপারে কখনোই নিকৃষ্ট ধরনের ঘোড়া বা ষাঁড় দ্বারা প্রজনন ক্রিয়া সম্পন্ন করাই না। সেখানে বীজের উৎকৃষ্টতাই রক্ষা করে চলি, কারণ সেটাই হলো জীববিজ্ঞানের নিয়ম। তো জীববিজ্ঞানের যে নিয়ম সমস্ত জীবদেহের জন্য প্রযুক্ত, তা ইতর প্রাণীর বেলায় একরকম এবং মনুষ্য দেহের বেলায় অন্যরকম তা তো হতে পারে না। মানুষের ক্ষেত্রেও সেই একই নিয়ম চলবে। তবে কেন আমরা সে নিয়ম মানার ব্যাপারে গাফিলাতি করে ডেকে আনবো মনুষ্যত্বের অবমাননা? অন্যদের এই স্বর্ণ সম্ভাবনাকে অগ্রাহ্য করে কেন এই শ্রেষ্ঠ সৃষ্টিটাকে করব বিনিন্দিত ও নিগৃহীত? এই অবমাননা ও নিগ্রহ কি আমরা কামনা করি? নিশ্চয়ই না। তাহলে কেন সেই পথে পিছলে যাব? আমাদের কি বংশ গৌরব বলে কিছু নেই? সৎচিন্তা বলে কিছু নেই? যদি থাকে, মানুষ বলে যদি কিছুমাত্র হুঁশ থাকে, তাহলে তখনই ওই ভয়াবহ বিনাশের পথ থেকে সরে আসা দরকার। বজ্র গম্ভীর স্বরে বলেছেন যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কি বলেছেন? আমি আবার বলছি, ঘোর আবেগ সমন্বিত অন্তরে বলছি, প্রতিলোম পরিণয়কে নিরুদ্ধ করো সর্বতোভাবে। উহা সুষ্ঠু জৈবী সংস্কৃতির ঘোর অন্তরায়, সুজননের পরম শত্রু, অব্যবস্থ ব্যক্তিত্বের আবাহক সে। ওতে সমাজ, দেশ ও রাষ্ট্রের সম্বর্ধনী গণসংস্কৃতি নষ্ট হয়। পাবেন কোথায়? বিবাহ বিধানা 214 নম্বর বাণীতে পাবেন। ঠাকুরের দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, বজ্র গম্ভীর স্বরে বলেছেন এই কথাগুলো। আমি আবার কথাগুলো পড়ছি। ঠাকুর কি বলছেন? আমি আবার বলছি, ঘোর আবেগ সমন্বিত অন্তরে বলছি, প্রতিলোম পরিণয়কে নিরুদ্ধ করো সর্বতোভাবে। উহা সুষ্ঠু জৈবী সংস্কৃতির ঘোর অন্তরায়, সুজননের পরম শত্রু, অব্যবস্থ ব্যক্তিত্বের আবাহক সে। ওতে সমাজ, দেশ ও রাষ্ট্রের সম্বর্ধনী গণসংস্কৃতি নষ্ট হয়। প্রতিলোম দুই রকমের হতে পারে, স্থূল ও সূক্ষ্ম। উচ্চ কৃষ্টি সম্পন্ন ঘরের মেয়ের সাথে যদি নিম্ন কৃষ্টি সম্পন্ন ঘরের ছেলের বিয়ে হয়, সেখানে হয় স্থূল প্রতিলোম। যেমন বামুনের মেয়ের সাথে ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্রের ছেলের বিয়ে। এই প্রতিলোম সংমিশ্রণ স্থূলভাবে দৃশ্যমান, তাই এটা স্থূল প্রতিলোম। কিন্তু কৃষ্টিগত এই পার্থক্য যেখানে খোলা চোখে দেখা যায় না, অথচ সূক্ষ্মভাবে বিরাজমান, যা নাকি অনেক সময় নজরেই আসে না, সেখানেও প্রতিলোমের যা ক্রিয়া তা ঘটেই, তবে সূক্ষ্মভাবে। হয়তো 2-3 পুরুষ এমন চলার ফলে তারপর প্রতিক্রিয়াটা বড় হয়ে উঠে চোখে ধরা পড়ে, তার আগে বোঝা যায় না। সেই জন্য প্রতিলোম সূক্ষ্মভাবেও যাতে না হয়, তার জন্য সতর্ক ও সাবধান থাকা দরকার। স্থূল হোক আর সূক্ষ্মই হোক, প্রতিলোম প্রতিলোমী। একই বিপ্রবর্ণের মধ্যেই আছে 2টি থাক, কুলীন ও বংশজ। বংশজগণ কুলীন বিপ্রদের চাইতে কোনো কোনো গুণে হীন। এই 2 থাকের মধ্যে বিবাহ সম্বন্ধ করতে হলে কুলীন বিপ্র সন্তান
বংশজ বিপ্রের মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু কখনো বংশজের ঘরের মেয়ে দিতে পারে না। দিলে সেটা হয়ে যাবে সূক্ষ্ম প্রতিলোম। বাংলার কায়স্থদের মধ্যেও আছে কুলীন ও মৌলিক। এখানেও কুলীনরা মৌলিকের মেয়ে নিতে পারে, কিন্তু মৌলিক কখনোই কুলীনের মেয়ে বিয়ে করতে পারে না। করলে সূক্ষ্ম প্রতিলোমই হবে। স্থূল প্রতিলোমে যে প্রতিক্রিয়া হয়, সূক্ষ্মতেও তাই হয়ে থাকে, তবে ধীর এবং নিঃশব্দ পদসঞ্চারে, যার আর এক নাম দেওয়া যেতে পারে ধীর বিষক্রিয়া বা স্লো পয়জন। অলক্ষ্যে আসে বলে তাকে অনেক সময় চেনা যায় না, ধরা যায় না, কিন্তু তার আসার পথ একবার করে দিলে তার গতি হয় অবাধ এবং অমোঘ। এই কারণেই ব্রহ্মদ গুরুর কন্যা শিষ্যের পক্ষে অবিভাজ্যা। দ্রষ্টব্য উদ্ধতত্তম, কারণ ওই কন্যা স্বভাবতই শিষ্য অপেক্ষা উচ্চ কৃষ্টি সম্ভূতা। তাই শিষ্য তার পিতার কাছে আনত হয়ে তাকে গুরু বলে গ্রহণ করেছে। এমনকি কোনো বিশেষ বিদ্যার শিক্ষাদাতা গুরুর কন্যাও শিষ্যের পক্ষে বিভাজ্যা হয় না। এই আদর্শ অতি স্পষ্ট করে বিবৃত আছে মহাভারতের আদি পর্বে। সেখানে দেখা যায় শুক্রাচার্য কন্যা দেবযানী যখন তার পিতার শিষ্য কচের কাছে আত্মনিবেদন করতে চাইলেন, তখন কচ তাকে সবিনয় প্রত্যাখ্যান করে বললেন, হে অনবদ্যাঙ্গী, যেমন তোমার পিতা আমার পূজ্য মান্য, তেমনি তুমিও আমার পূজনীয়া। তুমি মহাত্মা, শুক্রাচার্যের প্রাণ হতেও প্রিয়তরা। অতএব হে ভদ্রে, তুমি আমারও পূজ্যা, কারণ তুমি আমার গুরুপুত্রী। মহাভারতের 65 অধ্যায়। এই সূত্র ধরে আরও এগিয়ে গিয়ে ঘোষণা করলেন এ যুগের ঠাকুর শেষে অনুকূল চন্দ্র। যজমান যার নিজের ঋত্বিকের কন্যাকে বিবাহ করতে পারে না, কারণ ওই ঋত্বিকের মাধ্যমেই সে সদ্দীক্ষায় দীক্ষিত হয়েছে। ঋত্বিক এবং তার বংশের উপর যজমানের স্বভাব শ্রদ্ধা থাকাটাই সমীচীন। ওই শ্রদ্ধার সূত্র ধরে সে আরও বেড়ে চলতে পারে ঊর্ধ্বধনার পথে। কিন্তু বিবাহ সম্বন্ধ স্থাপিত হলে সাংসারিক অনেক আদান প্রদান, অনেক রকম লৌকিকতার বেড়া জাল মাঝখানে উপস্থাপিত হয়ে শ্রদ্ধার সহজ সুন্দর পথটাকে আবিল ও কণ্টকাকীর্ণ করে তুলতে পারে। তাতে যজমানেরই ক্ষতি হয়। তাই ঋত্বিকের কন্যাকে বিবাহ করা নিষিদ্ধ। বিপরীত ক্রমে আবার ঋত্বিক স্বীয় যজমানকে বিবাহ করতে পারে না, কারণ যজমান শিষ্যা এরা কন্যা সমা, আর কন্যা বা কন্যা তুল্যা কোনো মেয়েকে বিয়ে করার তো কোনো প্রশ্নই উঠতে পারে না। তাই শ্রী ঠাকুর এটাও নিষেধ করেছেন। আজ এই পর্যন্ত, আবার পরবর্তী ভিডিওতে আগামী দিনে দেখা হবে। তবে আজকে শেষ করার আগে পরিশেষে আমরা মনে রাখব, বিশেষ করে মনে রাখবেন আপনারা, মানুষ পাচক বা একখানা গাড়ি বা গরু কেনায় যতটা হিসাব করে, তার চেয়ে ঢের কম হিসাব করে স্বামী বা স্ত্রী মনোনীত করবার সময়ে। মনে রাখবেন, প্রতিটি বংশধারাই জগতে একটি বিশেষ একক। কোনো একটি বংশ যদি ক্ষতিগ্রস্ত, বিকৃত বা অবলুপ্ত হয়, তাহলে তার দ্বারা যে উপকার পাওয়া যেত, সমাজ তা থেকে বঞ্চিত হবে। বিশেষ করে এও মনে রাখবেন, মেয়ে
আমৃত্যু পিতৃগৃহে থাকে সেও ভালো। কিন্তু ন চৈবিনাং প্রযচ্ছেতু গুণহীনায় ক্রহির্চিত, মনুসংহিতায় আছে, কখনো তাকে গুণহীন পাত্রে দান করবেন না। বিবাহের উদ্দেশ্য হল উন্নততর সন্তান লাভের মধ্য দিয়ে বংশধারা ও কুল বৈশিষ্ট্যকে সমৃদ্ধ করে তোলা। আর একটা দেশের প্রতিটি পরিবার যদি এইভাবে সমুন্নত হয়, তখন গোটা দেশটাই সমুন্নত হয়ে উঠতে দেরি হয় না। বিশেষ করে সবাইকে মনে রাখতে হবে, বিয়ের সময় মেয়ে নিতে হবে সমান অথবা একটু নিচু ঘর থেকে, উঁচু ঘর থেকে কখনো নয়। প্রজনন বিজ্ঞান বলে যে উৎকর্ষ সবসময় থাকবে বীজে এবং মায়ের দিকটা হবে ঈষৎ নিচু। সবশেষে বলবো, সবাই মাথায় সেট করে রাখবেন, এই কথাটা অবশ্যই মনে রাখবেন। পাত্রী যদি পাত্রের সমান ঘরের হয়, সেই বিবাহকে বলা হয় সদৃশ বিবাহ। মেয়ে নিচু ঘরের হলে তাকে বলা হয় অনুলোম বিবাহ। আর মেয়ে উৎকৃষ্ট ঘরের ও ছেলে নিকৃষ্ট ঘরের এমনতর যে বিবাহ, তার নাম প্রতিলোম বিবাহ। এই প্রতিলোম বিবাহ সর্বথা পরিত্যাজ্য। জয় গুরু। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরমপিতার আতুল চরণে আপনাদের সবার সার্বিক কুশল মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।